হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2021 সালের 12ই মে কর্মক্ষেত্র পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে এপ্রিল মাসের 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আর শোনো, তবে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, কয়েকটা মিনিটের ব্যাপার, আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না। তোমাদেরকে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি বুঝিয়ে দেবো। তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের নিজেদেরই উপকার হবে। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তো ভীষণ ইম্পর্টেন্ট, সে কেন্দ্র সরকার হতে পারে বা রাজ্য সরকার হতে পারে। আমি তোমাদের একটাই অনুরোধ করতে পারি, অনুরোধটা হলো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নাও। দেখে নিয়ে বলবে আমায় কেমন লেগেছে, যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, তাহলে আমি বুঝে যাবো। যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে, তাও আমি বুঝে যাবো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে একটি বেল বাটনটি প্রেস করে দেবে। আর যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে কেন খারাপ লেগেছে। বন্ধুরা, যদি পারো শেয়ার করে তোমার নিজের ভাই বোনদের মধ্যে, নিজের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে তারাও সাহায্য পেতে পারে। আর আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমরা বা তোমাদের কারোর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে সাহায্য করে দেবে। তো বন্ধুরা, চলো দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা দেখো, কয়েকটা মিনিটের ব্যাপার, তোমাদের কাছে আমি অনুরোধ করছি, হাত জন্য অনুরোধ করছি, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি। ফরওয়ার্ড ব্লক নেতা তথা পুরুলিয়ার 5 বারের প্রাক্তন সাংসদ বীরসিংহ মাহাতো 76 বছর বয়সে প্রয়াত হলেন। তার শ্বাসকষ্টের সমস্যা থাকলেও করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল বলেই পরিবার সূত্রে জানানো হয়। বীরসিংহ মাহাতো 1991, 1996, 1998, 1999 ও 2004 সালে পরপর নির্বাচিত হন। ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস ও বর্ষান সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া শোকবার্তা পাঠিয়েছেন। তো বন্ধুরা, তোমরা প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী বুঝলে? এখানে বলা আছে একজন পুরুলিয়ার খুব বিখ্যাত ফরওয়ার্ড ব্লক নেতা বীরসিংহ মাহাতো, যিনি মারা গেলেন। ওনার শ্বাসকষ্টের সমস্যা ছিল, কিন্তু শ্বাসকষ্টের সমস্যা যে আছে বলে যে করোনা হবে সেটা কোনো ব্যাপার নয়। করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। আর তিনি পাঁচবার পরপর সাংসদ নির্বাচিত ছিলেন। 1991 সালে, 1996 সালে, 1998 সালে, 1999 সালে এবং 2004 সালে। তো ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলা কমিটির, মানে ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস এবং বর্ষেন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স। কোভিড সংক্রমণের সংখ্যা রোজ বাড়তে থাকায় মাস্ক পরা নিয়ে কড়াকড়ি সিদ্ধান্ত নিল রেল। শহরতলির লোকাল ট্রেন ছাড়াও দূরপাল্লার ট্রেনেও মাস্ক না পরেই যাতায়াত করতে দেখা যাচ্ছিল বহু যাত্রীকে। সেই বেপরোয়া যাতায়াতে লাগাম টানতেই মাস্ক না পরার ক্ষেত্রে 500 টাকা জরিমানা ধার্য করল রেল বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর প্যাসেঞ্জার মার্কেটিং নীরজ শর্মা এই মর্মে নির্দেশিকা জারি করছেন। তো কী বলা আছে এখানে? চারিদিকে যে কোভিড-19, আবার আমাদের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বলো বা গোটা ভারতের কথাই বলছি, চারিদিকে করোনা ভাইরাস তার আবার সে দাপট শুরু করেছে। এই দাপটের মধ্যে প্রত্যেক মানে নিত্যযাত্রী বলো, সাধারণ মানুষ বলো, প্রত্যেকের মধ্যে ভীষণ সচেতনতার অভাব আছে। তো কিছু কিছু লোক তারা তো মাস্ক ব্যবহার করছে না, সেই জন্য ট্রেন মানে আমাদের রেল সংস্থা কী করেছে, 500 টাকা করে জরিমানা ধার্য করেছে সেই সমস্ত যাত্রীদের ওপর যারা মাস্ক ব্যবহার করবে না। এই কথা জানিয়েছেন কে? এই কথা জানিয়েছেন রেল বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর প্যাসেঞ্জার মার্কেটিং নীরজ শর্মা। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স 18 এপ্রিল। দেশ জুড়ে প্রতিষেধক দেওয়ার সাফল্যকে অতিরঞ্জিত না করে সঠিক পরিসংখ্যান দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে পরামর্শ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তো এখানে কি বলা আছে? এখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ তিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে কোভিডের জন্য যে সমস্ত ভ্যাকসিনেশন করা হচ্ছে সেই ভ্যাকসিনেশনকে অতিরঞ্জিত না করে, মানে সঠিক কত মানুষ ভ্যাকসিন পাচ্ছে সেই জন্য ওনাকে একটা লেটার তিনি আবার লিখতে বলেছেন।
প্রসঙ্গত মাত্র 92 দিনেই 12 কোটির বেশি প্রতিষেধক দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী সরকার। তো আমাদের মোদী সরকার তিনি দাবি করেছেন যে 92 দিনের মধ্যেই 12 কোটির বেশি প্রতিষেধক দেওয়া হয়ে গেছে, কিন্তু বাস্তব পরিসংখ্যান হলো দেশের 135 কোটি বেশি মানুষের মধ্যে মাত্র 1,61,00,000 মানুষ 2 ডোজ কোভিডের প্রতিষেধক পেয়েছেন। তিনি দাবি করেছেন যে কিন্তু বাস্তব পরিসংখ্যান বলা হচ্ছে আমাদের গোটা দেশের জনসংখ্যা 135 কোটি, সেখানের মধ্যে মানুষ ডোজ পেয়েছে, মানে 2টো করে ডোজ পেয়েছে 1,61,00,000 মানুষ, এই মানে 2টো করে ডোজ হয়ে গেছে তাদের, যা দেশের জনসংখ্যার মাত্র 1.19%, মানে মোট 135 কোটির মধ্যে 1.19%। প্রাক্তন প্রধানমন্ত্রীর পরামর্শ, মোট কত কোভিডের প্রতিষেধক দেওয়া হয়েছে সেই সংখ্যার দিকে তাকানোর প্রলোভন এড়াতে হবে। তার বদলে কী করতে হবে, তার বদলে দেশের জনসংখ্যা কত শতাংশ মানুষ টিকাকরণ হচ্ছে সেদিকে নজর দিতে হবে। তো প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন যে কত শতাংশ হয়েছে সেটিকে দিকে নজর দিয়ে লাভ নেই, মানে আর কতজন মানুষ বাকি আছে তাদেরকে কতজন মানুষকে ভ্যাকসিনেশন দেওয়া উচিত বা কতজনকে দেওয়া দরকার সেদিকে নজর দিতে বলেছেন। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, বিশিষ্ট বিচারপতি ও নেতাজি অন্তর্ধান রহস্যভেদ করার কমিটির অন্যতম সদস্য মনোজ মুখোপাধ্যায় 87 বছর বয়সে প্রয়াত হলেন। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজ করার পর বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি। তো ভালো করে শোনো, এখানে বলা আছে একজন ব্যক্তি মনোজ মুখোপাধ্যায়, ওনার ডেজিগনেশন হচ্ছেন তিনি হচ্ছেন একজন বিশিষ্ট বিচারপতি এবং নেতাজি অন্তর্ধান রহস্যের ভেদের কমিটির একজন অন্যতম সদস্য। তিনি মারা গেলেন 87 বছর বয়সে। তিনি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতির কাজ করার পর যখন রিটায়ারমেন্ট নিয়েছিলেন তখন তিনি কাজ করার পর তিনি আর কি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন। তার মানে তিনি কলকাতা হাইকোর্ট প্লাস সুপ্রিম কোর্ট এবং বোম্বে হাইকোর্টেরও বিচারপতির দায়িত্ব সামলেছেন। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, দেশের 81% বাসিন্দার টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বলে ঘোষণা করলো ইসরায়েল। তো ইসরায়েল দেশ ঘোষণা করে দিয়েছে তাদের দেশে 81% মানে বাসিন্দাদের টিকাকরণ হয়ে গেছে। গোটা পৃথিবী যখন আবার করোনার ঢেউয়ে গৃহবন্দী হয়ে পড়েছে তখন দেশবাসীর উদ্দেশ্যে মানে ইসরায়েল দেশের কর্তৃপক্ষ, মানে সেই প্রশাসন বলতে পারো বা সরকার বলতে পারো, সেই দেশবাসীর উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছেন যে ইসরায়েলি সরকার জানিয়েছে প্রকাশ্য স্থানে আর মাস্ক পরা দরকার নাই। মানে আমাদের এখানে মাস্ক পরার জন্য একটা ক্যাম্পেইন বলতে পারো বা একটা বাধ্যবাধকতামূলক ব্যাপার করা হচ্ছে, কিন্তু ইসরায়েলে সেখানকার মানুষদের 81% মানুষদের ভ্যাকসিনেশন হয়ে গেছে। সুতরাং সেখানকার সরকার ঘোষণা করেছে যে প্রকাশ্য স্থানে মানে কি যে প্রকাশ্য রাস্তায় বলো বা বাইরে বলো সেখানে মাস্ক পরার কোনো দরকার নেই। বন্ধুরা দেখো, এরপরে আছে 19 এপ্রিল, ভালো করে শোনো। লাদাখের দেপসাং গোকরা উষ্ণ প্রস্রবণ এলাকায় চীনা সেনার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তো কংগ্রেসের জনপ্রিয় নেতা রাহুল গান্ধী তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে লাদাখের দেপসাং গোখরা উষ্ণ প্রস্রবণে চীনা সেনার আবার অগ্রাসন দেখা যাচ্ছে, সেই নিয়ে তিনি একটা বিবৃতি জারি করেছেন। তিনি জানালেন, কি জানিয়েছেন তিনি, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন ভূখণ্ডে চীনা বাহিনীর অবস্থানেই ভারতের জাতীয় নিরাপত্তা বিপুল ঝুঁকির সামনে। তিনি জানিয়েছেন যে ওই যে বর্ডার সংলগ্ন বা নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন ভূখণ্ডে চীনা বাহিনীর অবস্থানে ভারতের জাতীয় নিরাপত্তা বিপুল ঝুঁকির সামনে। রাহুলের কথাই ভারত সরকারের অর্থহীন কথাবার্তায় জাতীয় নিরাপত্তা বিপন্ন। তিনি মন্তব্য করেছেন যে ভারত সরকারের বর্তমান সরকার যে সমস্ত অর্থহীন কথাবার্তা বলছে তাতে আমাদের দেশের জাতীয় নিরাপত্তা আজ বিপন্ন হতে চলেছে। আমাদের দেশ এর থেকে অনেক ভালো কিছু দাবি করে। তিনি এও দাবি করেছেন যে তিনি বলেছেন যে আমাদের দেশ ভারতবর্ষ যে বর্তমান পরিস্থিতি আছে এর থেকে আরও বেটার কিছু দাবি করে। বন্ধুরা দেখো, এরপরে আছে 20 এপ্রিল, ভালো করে শুনুন। রাজধানী দিল্লিতেই অক্সিজেনের অভাব রয়েছে, কিন্তু কেন্দ্র যোগী আদিত্যনাথের কথায় উত্তরপ্রদেশে অক্সিজেন পাঠাচ্ছে। আমাদের রাজধানী শহর দিল্লি, এখানে অক্সিজেনের অভাব আছে। আমরা জানি এখানে প্রচণ্ড পলিউশন আছে, সুতরাং অক্সিজেনের ঘাটতি থাকতেই পারে, কিন্তু কেন্দ্র সরকার কী করছে কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথাই উত্তরপ্রদেশে অক্সিজেন পাঠাচ্ছে। এদিন দিল্লি হাইকোর্ট নরেন্দ্র মোদী সরকারকে সতর্ক করে বলল
দিল্লি হাইকোর্ট নরেন্দ্র মোদী সরকারকে সতর্ক করে বলল, এ কাজ যারা করছেন তাদের হাতে রক্তের দাগ লেগে থাকবে। অর্থাৎ নিজের যে নিজের যে অঞ্চলটা, নিজের যে এরিয়াটা, সেখানে যে সমস্ত ঘাটতি আছে, যে সমস্ত জিনিসপত্র লাগবে, সেখানের দিকে না তাকিয়ে অন্য রাজ্যের দিকে যখন তাকানো হচ্ছে, সেই নিজের যে অঞ্চলটা সেখানে যখন নেগলিজেন্সি দেখানো হচ্ছে, তার ফলে কি বলা হচ্ছে, তার ফলে বলছে যে হাইকোর্ট যে অপরাধ করলে সেই অপরাধীর হাতে রক্তের দাগ লেগে থাকবে। হাইকোর্টের বিচারপতিদের বক্তব্য, বিচার বিবেচনা না করেই যদি এক জায়গার অক্সিজেন বা ওষুধ অন্য জায়গায় পাঠানো হয়, তবে যারা এই সিদ্ধান্ত নেবেন তাদের হাতে রক্ত লেগে থাকবে। তো তিনি কি বলেছেন? তিনি বলেছেন মানে বিচারপতি সুপ্রিম কোর্টের এখানে হাইকোর্টের বিচারপতিরা বলছেন যে আগে থেকে কোনো রকম সিদ্ধান্ত না নিয়ে যদি একদম তৎক্ষণাৎ অক্সিজেন বলো বা ওষুধ বলো, আরও আদার্স যে সমস্ত নেসেসারি জিনিসপত্র আছে, সেগুলো যদি পাঠানো হয় অন্য জায়গায়, তো সেক্ষেত্রে তারা অপরাধ করবে। বিচারপতি বিপিন সাংঘি ও বিচারপতি রেখা পাল্লির বেঞ্চের প্রশ্ন, 130 কোটির দেশে সরকারি হিসাবে অনুযায়ী কোভিড রোগীর সংখ্যা 2 কোটির কম, সংখ্যাটা 5 গুণ হলেও 10 কোটি। মানে ওনারা হিসাব করেছেন যে আমাদের দেশে 130 কোটি দেশবাসীর মধ্যে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা 2 কোটি, 2 কোটির কম। যদি সংখ্যাটা 5 গুণ হয় তাহলে মোট হচ্ছে 10 গুণ, মানে 10 কোটি। বাকি দেশবাসীকে রক্ষা করতে হবে। এভাবে চললে আমরা 1 কোটি দেশবাসীকে হারাতে পারি। আমরা কি তা মেনে নিতে তৈরি? তো ওনারা একটা প্রশ্নও দিয়েছেন যে পরিস্থিতি চলছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে, এর ফলে যে ঘাটতি দেখা দেবে, তার ফলে আমরা আমাদের দেশের অধিবাসীদেরকে হারাতে পারি। তার সংখ্যাটা কত? প্রায় 1 কোটি। বন্ধুরা দেখো পরের কারেন্ট অ্যাফেয়ার্স। মারাঠি ও হিন্দি ছবির প্রবীণ অভিনেতা কিশোর নন্দলস্কর 81 বছর বয়সে কোভিডজনিত জটিলতার কারণে প্রয়াত হলেন। তো কিশোর নন্দলস্কর যিনি ছিলেন একজন মারাঠি ও হিন্দি ছবির প্রবীণ অভিনেতা, 81 বছর বয়সে মারা গেলেন কোভিড আক্রান্ত হওয়ার ফলে। মারাঠি চলচ্চিত্রে তার কাজ উল্লেখযোগ্য। তিনি বেশিরভাগ কাজটা মারাঠি চলচ্চিত্রের জন্য প্রদান করে গেছেন। তারপর বলা আছে ইনা মিনা ডিকা, যেটা প্রকাশ হয়েছিল 1989 সালে, ছবি দিয়ে তিনি শুরু করেছিলেন। তার প্রথম জীবন তিনি ডেবিউ করেছিলেন ইনা মিনা ডিকা ছবি দিয়ে। হিন্দি ছবিতে মূলত কমেডিয়ান হিসাবেই কাজ করেছেন, মানে তিনি ছিলেন একজন বিশেষত কমেডিয়ান। তার ছবিগুলো দেখো, রকি, বাস্তব, জিস দেশ মে গঙ্গা রহতা হে, সিংহম, সিম্বা ইত্যাদি ছবিতে কাজ করেছেন তিনি। তো তার উল্লেখযোগ্য কিছু ছবি বলা আছে, সিংহম, সিম্বা, বাস্তব, জিস দেশ মে গঙ্গা রহতা হে, এই সমস্ত হচ্ছে ওনার বিখ্যাত সমস্ত ছবি। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। রাশিয়া এবার নিজস্ব মহাকাশ কেন্দ্র তৈরির কথা ঘোষণা করল। রাশিয়া প্রকাশ করেছে তারা নতুন মহাকাশ কেন্দ্র স্থাপন করতে চলেছে। আন্তর্জাতিক স্পেস স্টেশন কর্মসূচি থেকে বেরিয়ে এসে এবার তারা নিজস্ব মহাকাশ কেন্দ্র বানাতে চায়। মানে যে আন্তর্জাতিক একটা স্পেস স্টেশন আছে না, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখান থেকে রাশিয়া বেরিয়ে এসে নিজেরা ইন্ডিভিজুয়াল একটা স্পেস স্টেশন তৈরি করতে চাইছে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে রস কসমস। তো রাশিয়ার গবেষণা সংস্থার নাম হচ্ছে রস কসমস জানিয়েছে নতুন স্টেশন বানানোর জন্য প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে। মানে তারা ইতিমধ্যে লেগে পড়েছে, তারা নতুনভাবে স্পেস স্টেশন করার জন্য তারা কাজ শুরু করে দিয়েছে। 1998 সালে আমেরিকা, কানাডা, জাপান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার সঙ্গে আন্তর্জাতিক স্পেস স্টেশন গড়ে তুলেছিল রাশিয়া। মানে 1998 সালে আমেরিকা জাপানকে নিয়েছিল, কানাডা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার সঙ্গে আন্তর্জাতিক স্পেস স্টেশন গড়ে তুলেছিল। সম্প্রতি তারা জানায় ওই স্পেস স্টেশনটি ভীষণ পুরাতন হয়ে গেছে। মানে 1998 সালে তারা একত্রিত হয়ে যে স্পেস স্টেশনটি গড়ে তুলেছিল সেটা সাম্প্রতিককালে পুরানো হয়ে গেছে, হতে পারে। তাই এই কর্মসূচি থেকে বেরিয়ে আসার চিন্তাভাবনা চলছে। সুতরাং তাই তারা নিজেরা অত্যাধুনিক পদ্ধতিতে আল্ট্রা মডার্ন মহাকাশ স্টেশন গড়তে চলেছে। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স 21 এপ্রিল। 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণকে মাথায় রেখে প্রতিষেধক কেনার জন্য প্রাথমিকভাবে 100 কোটি টাকার তহবিল তৈরি করল রাজ্য সরকার। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 100 কোটি টাকার একটি তহবিল তৈরি করেছেন শুধুমাত্র 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণের জন্য। আর তিনি এটি জানিয়েছেন কোথায় সেটা দেখে নাও তোমরা। মালদহের
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত জানান। পাশাপাশি রাজ্য এবং বেসরকারি ক্ষেত্রে প্রতিষেধকের বিভিন্ন যে দাম আছে সে নিয়েও তিনি সরব হয়েছেন। উল্লেখ্য, প্রতিদিনই যেখানে করোনা সংক্রমণ বাড়ছে সেখানে একই প্রতিষেধকের 3 ধরনের দাম নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। মানে এই যে আমাদের প্রতিদিন দিন যে সমস্ত করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে, করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেখানে প্রতিষেধকের যে দাম কী করে বাড়ছে সে নিয়েও তিনি সরব হয়েছেন। এবং তিনি আরও সরব হয়েছেন যে একই প্রতিষেধক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছে। তো তারপরে সেটা বলা আছে, কেন্দ্র জানিয়েছে তারা সিরামের টিকা কোভিশিল্ড কিনবে 150 টাকায়। মানে কেন্দ্র সরকার সিরাম ইনস্টিটিউশনের তৈরি কোভিশিল্ড যে টিকা সেটা কিনবে 150 টাকায়, রাজ্যগুলি তা কিনবে 400 টাকায়। মানে যে প্রত্যেকটা রাজ্য সেই একটা টিকা পিছু 400 টাকা খরচ করবে, অন্যান্য বেসরকারি হাসপাতালে কিনতে হবে 600 টাকায়। তো ভালো করে শোনো এটা। তো এর জন্যই তিনি বিশেষ করে কোনো প্রতিবাদটা ডেকেছেন যে বিভিন্ন রকম একই জিনিস অথচ বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কেন। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড খুনের ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার ডেরেক সভিনকে দোষী সাব্যস্ত করল মিনেসোটার এক আদালত। তো আমরা জানি সকলেই যে বিশ্বজুড়ে বিশাল একটা ভয়ঙ্কর সেই সময় তুলকালাম শুরু হয়ে গেছিলো একদম এই যে মার্কিন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে খুনের জন্য। তো সেই যে দোষী মানে কোনো একজন পুলিশ অফিসার তিনি হলেন ডেরেক সভিন, ওনাকে দোষী সাব্যস্ত করল মিনেসোটার এক আদালত। কী কী অভিযোগ করা হয়েছে দেখুন, অনিচ্ছাকৃত খুন, অসতর্কতা থেকে খুন, নরহত্যা, মানে 3টে করা হয়েছে, অনিচ্ছাকৃত খুন, অসতর্কতা থেকে খুন এবং নরহত্যা। এই 3টি ধারায় অভিযুক্ত করা হয়েছে সভিনকে, মানে ওনাকেই মানে প্রাক্তন পুলিশ অফিসার ওনাকে 3টি ধারায় অভিযুক্ত করা হয়েছে। তো তার ফলে কী হবে শাস্তি দেখুন, কমপক্ষে 40 বছরের কারাদণ্ড হবে তার, মানে 40 বছর তিনি কারাদণ্ড ভোগ করবেন। জুরি রায় ঘোষণার পরে মিনিয়াপলিস থেকে 25 মাইল দূরে স্টিল ওয়াটারের সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় এই প্রাক্তন পুলিশ অফিসারকে। মানে ওনাকে কোথায় রাখা হয়েছে? ওনাকে রাখা হয়েছে মিনিয়াপলিস থেকে 25 মাইল দূরে স্টিল ওয়াটার সংশোধনাগারে। 8 সপ্তাহ পরে সাজা ঘোষণা করা হবে এবং 8 সপ্তাহ পরে ওনার সাজা ঘোষণা করা হবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, অক্সিজেন সরবরাহের ত্রুটিতে নাসিকের ডক্টর জাকির হোসেন হাসপাতালে বেঘোরে মারা গেলেন 22 জন কোভিড রোগী। মহারাষ্ট্রের নাসিকে ডক্টর জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন সরবরাহের অভাবে 22 জন কোভিড রোগী মারা গেলেন। যে অক্সিজেন তাদের প্রাণ বাঁচাতে পারত তা লিক হয়ে যাচ্ছিল হাসপাতালের মূল স্টোরেজ ট্যাঙ্ক থেকে। মানে হাসপাতালের একটা মূল স্টোরেজ ট্যাঙ্কে অক্সিজেন সরবরাহ করা হয়, সেখান থেকে আর কি সার্কুলেট করা হয় প্রত্যেকটা রুমে প্রত্যেকটা কামরায় সার্কুলেট করা হয়। সেই স্টোরেজ থেকে অর্থাৎ মূল সিলিন্ডার থেকে অক্সিজেন লিক হয়ে যাচ্ছিল। হাসপাতালে এই দুর্ঘটনার সময়ে অন্তত 171 জন রোগী ভর্তি ছিলেন। মানে যখন দুর্ঘটনা ঘটেছিল তখন 171 জন ভর্তি ছিলেন। 23 জন রোগী ছিলেন ভেন্টিলেটরে, মানে ভেন্টিলেটরে 23 জন ছিলেন, তাদের মধ্যে 22 জনই মারা গেছেন। মানে ভেন্টিলেটরের মধ্যে 23 জনের মধ্যে 22 জন মারা গেছে বলে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীকে রাজেশ টোপে তিনি একথা জানান, ভেন্টিলেটরে 23 জনের মধ্যে 22 জন মারা গেছেন। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স, নাভাল্নি প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে সরব একাধিক দেশ। তো দেখো পড়ছি আমি 19 এপ্রিল, জেলবন্দি ও অনশনরত রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভাল্নির 20 বছর বয়সী কন্যার আর্জি টুইট, আমার বাবার চিকিৎসার ব্যবস্থা করুন, নেট দুনিয়ায় সাড়া ফেলল। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন এই ঘটনায় কর্ণপাত করেননি। যে প্রেক্ষিতে বিভিন্ন দেশের তোপের মুখে পড়ল ক্রেমলিন, পা এবং পিঠে অসহ্য যন্ত্রণায় কাবু হওয়া সত্ত্বেও তার চিকিৎসকের সঙ্গে তাকে দেখা করতে দিচ্ছেন না জেল কর্তৃপক্ষ। এই অভিযোগে 31 মার্চ থেকে অনশন শুরু করেছিল নাভাল্নি। তার সমর্থকদের অভিযোগ, সপ্তাহখানেক আগে তার স্ত্রী জেলে গিয়ে নাভাল্নিকে দেখে এলেও তারপর থেকে নাভাল্নির কোনো খবরই পৌঁছাচ্ছে না সমর্থকদের কাছে। আমেরিকার পাশাপাশি নাভাল্নি প্রসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছে ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন। বন্ধুরা দেখো পরে আছে জামিন পেলেন লালু। 17 এপ্রিল, জামিন পেলেন লালু প্রসাদ যাদব। গত বছর নভেম্বর মাস থেকে কখনো শুনানি পিছিয়ে কখনো খারিজ করে দেওয়া হচ্ছিল তার জামিনের আবেদন। অবশেষে পশু খাদ্য কেলেঙ্কারিতে জেলবন্দি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। এদিন দুমকা টেজারি মামলায় তার জামিন মঞ্জুর করা হয়।
সব মিলিয়ে 4টি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালু প্রসাদ। এর আগেই বাকি 3টি মামলায় জামিন পেয়েছিলেন তিনি, তবে এখন তিনি এইমস হাসপাতালে চিকিৎসাধীন। বন্ধুরা দেখো, পরে আছে কোপা দেল রে জিতল বার্সেলোনা 17 এপ্রিল। কোপা দেল রে ফুটবল প্রতিযোগিতা জিতল বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে 4-0 গোলে জিতে 31 বার এই খেতাব ঘরে তুলল তারা। এদিন সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়াম ম্যাচের 60, 63, 68 ও 72 মিনিটে গোল করেন যথাক্রমে আঁতোয়া গ্রিজম্যান, ফ্রেঙ্কি দে জং এবং লিওনেল মেসি। ম্যাচে কোনো আধিপত্য দেখাতে পারেননি বিলবাও। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হন লেভান্তের সের্গিও লিমোনেস। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, 18 হলেই টিকাকরণের ঘোষণা কেন্দ্রের। 19 এপ্রিলের নিউজ। দেশে দৈনিক সংক্রমণ 2.5 লক্ষ পেরিয়ে যাওয়ার পর 1 মে থেকে 18 ও তার বেশি বয়সের ব্যক্তিরা সকলেই প্রতিষেধক নিতে পারবেন বলে ঘোষণা করল কেন্দ্র। তবে এক্ষেত্রে ইচ্ছুক ব্যক্তিকে সরাসরি বাজারের দামে প্রতিষেধক কিনতে হবে। রাজ্যগুলি প্রতিষেধক উৎপাদনকারী সংস্থাগুলির কাছ থেকে সরাসরি প্রতিষেধক কিনতে পারবে। সংস্থাগুলিও এখন থেকে 50% উৎপাদন রাজ্যগুলিকে বিক্রি করতে পারবে। তবে 45 বছরের ঊর্ধ্বের ব্যক্তি, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের আগের মতোই প্রতিষেধক যোগাবে কেন্দ্রই। আমাদের পরের কারেন্ট অ্যাফেয়ার্স, প্রয়াত বাংলাদেশের মহানায়িকা। ভালো করে শোনো, 17 এপ্রিল। করোনায় প্রয়াত হলেন বাংলাদেশের মহানায়িকা তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ কবরী, 71 বছর বয়স। ঋত্বিক ঘটকের ত্রিতাস একটি নদীর নাম ছবির অন্যতম অভিনেত্রী ছিলেন কবরী। বাংলাদেশের উত্তম সুচিত্রা নামে পরিচিত ছিল রাজ্জাক আর করবীর জুটি। 50টির বেশি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। রাজ্জাক অবশ্য 4 বছর আগেই প্রয়াত হয়েছেন। ভালো করে শোনো, একবার রিভিউ দিয়ে দিচ্ছি এটা। 17 এপ্রিল করোনায় প্রয়াত হলেন বাংলাদেশের মহানায়িকা তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ কবরী, 71 বছর বয়স। ঋত্বিক ঘটকের ত্রিতাস একটি নদীর নাম ছবির অন্যতম অভিনেত্রী ছিলেন কবরী। বাংলাদেশের উত্তম সুচিত্রা নামে পরিচিত ছিল রাজ্জাক আর করবীর জুটি। 50টির বেশি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। রাজ্জাক অবশ্য 4 বছর আগেই প্রয়াত হয়েছেন। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, এশীয় ভার উত্তোলনে পদক চানু ও ঝিল্লির। ভালো করে শোনো, 18 এপ্রিল। তাসখন্দে এশীয় ভার উত্তোলন প্রতিযোগিতায় ভারতের ঝিল্লি দালবেহেরা এবং মীরাবাই চানু নিজের বিভাগে যথাক্রমে সোনা এবং ব্রোঞ্জ পদক জিতলেন। চানু ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 119 কেজি তোলেন, ভেঙে দেন এই বিভাগে 118 কেজি ওজন তোলার নিজেরই পুরনো রেকর্ড। একই সঙ্গে তিনি জাতীয় রেকর্ডও করেন 205 কেজি ওজন তুলে। 86 কেজি স্ন্যাচ তুলেছেন আর 119 কেজি ক্লিন অ্যান্ড জার্ক। ঝিল্লি 45 কেজি বিভাগে সোনা জিতেছেন। তিনি স্ন্যাচ বিভাগে 69 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 88 কেজি, অর্থাৎ মোট 162 কেজি ওজন তুলেছেন। বন্ধুরা দেখো, আমাদের আজকের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, প্রয়াত কবি শঙ্খ ঘোষ, 21 এপ্রিল। ভালো করে শোনো তোমরা, 21 এপ্রিল ইন্দ্রপতন হলো চলে গেলেন কবি শঙ্খ ঘোষ। 90 বছরের প্রবীণ কবি, প্রাবন্ধিক, শিক্ষক কোভিডে আক্রান্ত হয়েছিলেন। 1949 সাল থেকে 2021 সাল পর্যন্ত 72 বছর ধরে প্রকাশিত হয়েছে তার কবিতা ও গদ্য রচনা। তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দ্বারের শব্দ, গান্ধর্ব কবিতাগুচ্ছ ইত্যাদি। পাশাপাশি অনুবাদের কাজও করে গিয়েছেন সমান গতিতে। সারা পৃথিবীর কবিতা থেকে চয়ন করে কবি অলোকরঞ্জন দাশগুপ্তের সঙ্গে সম্পাদনা করেছেন সপ্তসিন্ধু 10 দিগন্ত নামের অনুবাদ গ্রন্থ। পেয়েছেন জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি, রবীন্দ্র পুরস্কার, কবির সম্মান, সরস্বতী পুরস্কারের মতো অসংখ্য সম্মান। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখলে। যদি তোমরা দেখে থাকো তাহলে আমি এটুকু ভরসা নিয়ে বলতে পারি যে তোমাদের টাইমটা নষ্ট হলো না। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।